সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য, বলছে কাস্টমস গোয়েন্দা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত, কিছু ব্যাংক খুনিয়ে চললেও বন্ধ হবে না, বললেন অর্থ উপদেষ্টা। খেলাপি আদায় ও সুশাসন ফেরাতে কাজ করছে টাস্ক ফোর্স। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। 5 আগস্টের পর প্রায় দিনই দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন আন্দোলনকারীরা। 3 মাস পূর্ণ হতে না হতেই এমন নানান ইস্যুতে চাপের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব। রাস্তা অবরোধ করে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই কথা বলে নিই, এত তারিখের মধ্যে আমরা যে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান।
দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগ করা বিচারপতিরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে এই 3 জন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মুক্তিযুদ্ধে জামায়াতের সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি। লন্ডনে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মুক্তিযুদ্ধের সময় দেশের সবাই পাকিস্তানকে সমর্থন করলেও নাম এসেছে শুধু জামায়াতের বলেও দাবি করেন তিনি। জামায়াত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে গণহত্যা চালানো কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে স্পষ্ট বার্তা দিচ্ছে সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচার অবশ্যই সম্পন্ন করা হবে। মঙ্গলবার বিকেলে নজরুল ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন বিশিষ্টজনরা। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে জুলাই বিপ্লবে কিভাবে তরুণদের মননে কাজ করেছে জাতীয় কবির অনুপ্রেরণা, তা নিয়েই আলোচনা সভার আয়োজন নজরুল ইনস্টিটিউটে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি নজরুলের বিপ্লবের চেতনা নিয়ে এই অনুষ্ঠানের আলোচনা করেন সমাজের বিশিষ্টজনরা। তারা বলেন, হাসিনা সরকারের পতনের পর পুরো দেশেরই নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। তবে সেই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবে অন্তর্বর্তী সরকার, তাই দেখার অপেক্ষায় দেশবাসী। হিটলারের পিয়ন 400 কোটি টাকা কামাইছে টাইপের গল্প আমরা শুনি নাই, আমরা এখানে শুনছি, ডাকাতদের মুখে শুনছি। শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয় আমি মনে করি। আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে। যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল, 11 বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার। যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না। জুলাই গণহত্যায় জড়িতরা বিচারের হাত থেকে রেহাই পাবে না বলেও পরিষ্কার বার্তা আইন উপদেষ্টার। আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা। সেটা করতে পারি নাকি দেখেন। যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে। 24-এর অভ্যুত্থান জাগরুক রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করার আহ্বান জানান সুধীজনরা। শহীদদের উপরে বই বের করার উদ্যোগ
হয়নি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত। কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটি। সরকারের 100 দিনের অগ্রগতি নিয়ে নিজ দফতরের সংবাদ সম্মেলনে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। বাজারে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সচিব বলেন, খেলাপি আদায় সুশাসন ফেরাতে কাজ করছে টাস্ক ফোর্স। ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক, তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের 100 দিনে অর্থ মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোর আইন না মানা ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে গাফিলতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ফিরে আসার সম্ভাবনা সবগুলো চেষ্টা করছে। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া কোনো আমাদের নিয়ম কানুনগুলো খুব খারাপ না, কিন্তু মানে স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো ব্যাংক বেশ করে ফ্লাউট করতো এবং বাংলাদেশ ব্যাংক যেটা পরিচালনা করার দায়িত্ব ছিল সেটা তো আমাদের করছে। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে করে টাকা বাজার সব কিছু করতে পারে না, এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পাই। অনুষ্ঠানে খেলাপি আদায়, দুর্বল প্রতিষ্ঠানকে সবল, সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান আর্থিক বিভাগের সচিব। ব্যাংকগুলোতে যে খেলাপি ঋণ এত বাড়া এবং আমাদের যে বিদেশে অর্থ পাচার, এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমেই একদম বেসিক যে ম্যান পাওয়ারকে রেশনালাইজ করে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা টাস্ক ফোর্স গঠন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে $110 কোটি। এছাড়া অতিরিক্ত $100 কোটি চাওয়া হয়েছে IMF এর কাছ থেকে, এমনটি জানিয়েছেন ইআরডি সচিব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়ায় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। স্বাগত ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকত, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে $2.5 থেকে $4 ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75 কোটি 55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র $2.5 থেকে $3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের $2.5 থেকে $4 শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরাও মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম
চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে এগুলো আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন ছোলা এবং ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় একের পর এক দুঃসংবাদ শুনছেন অবৈধ অভিবাসীরা। শপথ নেয়ার পর কাগজপত্রহীন অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি পরিস্থিতি জারির পরিকল্পনাও আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে ১,১০,০০,০০০ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালিতে অনুষ্ঠিত হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের ভাবনা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের ভাবনা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগকে মীর জাফরের সঙ্গে তুলনা করে বলেন, উভয়ই জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে। আমি মাতৃভূমিকে কাঁদতে দেব না, আমার অতীত বঞ্চনার ইতিহাস আমি মুছে দেব, আর এর পরেও যদি আমার মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব বিঘ্নিত হয় তাহলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব। সভায় ইতালির বিভিন্ন শহর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ইতালির স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বর্তমান সরকারের কাছে সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি করা হয়। সময় সংবাদ, ইতালি। উইন্ডিজে সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজে তাই তরুণদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছেও। সেক্ষেত্রে সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য নান্নুর। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই। পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া। সিরিজে জয় তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি শান্ত বাহিনী। এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনও যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট।
এ অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইনজুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি হবে টেস্ট সিরিজে? টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে, যেহেতু এখন আবার একটু এব্রডে গিয়েছে খেলতে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং, এটা কিন্তু অনেকটা স্পোর্টিং উইকেটের মধ্যে। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের কিন্তু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে। ওপেনিংয়ে সাদমান, জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই। এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে। তবে তাদের বদলি হিসেবে দীপু, জাকের এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে সুযোগ সব সময় আসে না, কিন্তু এবার যেহেতু এসেছে তরুণ ক্রিকেটারদের উচিত হবে সেটাকে কাজে লাগানো। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক নেই। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরেও যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মিলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। তো সেই হিসাবে সুযোগ যখন আসছে এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে কি অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে তরিপার হবে? নান্নুর সোজা উত্তর না। বড় ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প জানা নেই তার কাছেও। শান্ত মুশফিক তো অবশ্যই, প্রয়োজনে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা উচিত বলে মনে করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। তো সেই হিসাবে যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার, তো সেই সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরি চিন্তার কারণ কোচের জন্য, যার কারণে একাদশ সাজানো নিয়ে চিন্তিত আলবিসেলেস্তে কোচ। বুয়েন্স আইরেসে ম্যাচ শুরু কাল ভোর 6টায়। অন্যদিকে জয়ের খোঁজে মাঠে নামবে ব্রাজিল। সালভাদোরের অ্যারেনা ফন্তেনোভায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 6:45টায়। বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আলবিসেলেস্তারা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল। পেরুকেই 2-0 গোলে হারিয়েছিল আকাশী নীলরা। 11 ম্যাচে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের টপার আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলবিসেলেস্তারা। মেসির দিকে যদি তাকান তাহলে পুরো মৌসুমে প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। তাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে, এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার মতো খেলোয়াড়ের সবসময় শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি সমস্যা দেখি না, বরং এটা স্বাভাবিক বিষয়। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিল, এছাড়া সে সবসময় আমাদের সাথেই ছিল। তবে এই ম্যাচ নিয়ে স্ক্যালোনির মাথা ব্যথার কারণ হতে পারে ইনজুরি। চোটের কারণে ছিটকে গেছেন মলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। স্কোয়াডে রাখা হয়েছে জুলিয়ানো সিমিওনকে। অনেক অস্বস্তির খবরের মধ্যে সবচেয়ে বড় স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে এ ম্যাচে আকাশী নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই তারকাকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 6 গোল দিয়ে শীর্ষে আছেন এলএম10। অ্যাসিস্ট রয়েছে 2 গোলে। শুধু তারকা বলেই নয়, মেসিকে স্পেশাল ভাবার কারণ তুলে ধরেন স্ক্যালোনি। প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকলেও পেরুকে সমীহ করেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তারা। প্যারাগুয়ে এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ সম্পন্ন ফুটবলার রয়েছে। আমি মনে করি তারা আরও কিছু পয়েন্ট পেতে পারত, তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এদিকে আরেক ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার সেলেসাওদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। তবে জয় পেতে কৌশলী হতে হবে কোচ দরিবাল জুনিয়রকে। ইনজুরির কারণে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ দরিবাল। রক্ষণে থাকছেন না এলিসন বেকার, ডিফেন্ডার এডার মিলেতাওকেও পাচ্ছেন না কোচ। আর আক্রমণ ভাগে নেই রদ্রিগো। এবার কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ব্রাজিলের সামনে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।